বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। এবার আসি আজকের মূল বিষয়ে। দেখুন, যে বিষয়টি নিয়ে আজকে আমি আমার এই ভিডিও করছি সেটি হলো, সারা দেশে বিগত লোকসভা নির্বাচনের সময় থেকে তার পরবর্তী সময় বিভিন্ন রাজ্যের যে বিধানসভার নির্বাচনগুলো হলো, সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছি জাতীয় কংগ্রেস বিভিন্ন রাজ্যে যে আঞ্চলিক দলগুলো, যারা ইন্ডিয়া জোট বলে একটি জোটকে গঠন করেছিল বা এই জোট গঠন করেছে, তার শরিক কংগ্রেস তাদের সঙ্গে জোট করেই বিধানসভা নির্বাচনে গেছে। তারা এটা মনে করছিলেন যে এই বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলো, তাদের যে শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে কংগ্রেস নিজের শক্তি বৃদ্ধির জায়গায় পৌঁছতে পারবে। কিন্তু অতি সম্প্রতি এই যে দিল্লি বিধানসভার নির্বাচন হলো, সেখানে আমরা দেখলাম কংগ্রেস কিন্তু কোনো জোট করেনি। যদিও সেখানে আপ, যারাও ইন্ডি জোটের শরিক, তারা দিল্লির শাসন ক্ষমতায় ছিল এবং পরিষ্কারভাবেই তারা ঘোষণা করেছিল যে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে ঠিক কথা, কিন্তু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে তারা কোনো জোট করবে না। ঠিক একই রকম ভাবে কংগ্রেসও দিল্লির এই বিধানসভা নির্বাচনে আপের সঙ্গে জোট করতে কতটা ইচ্ছুক ছিল সে বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে। কারণ আবগারি কেলেঙ্কারিতে, অর্থাৎ লিকার স্ক্যাম, যেটা দিল্লিতে সাড়া ফেলে দিয়েছে, সেই লিকার স্ক্যামে আপের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সহ সঞ্জয় সিং, আরো অন্যান্য নেতারা অভিযুক্ত হয়েছেন, জেলে গেছেন। বর্তমানে তারা জামিনে মুক্ত। ফলে কংগ্রেস হয়তো মনে করেছে যে তারা যদি এই অবস্থায় আপের সঙ্গে জোট বেঁধে দিল্লিতে নির্বাচনে যায়, রাজ্যের বিধানসভা নির্বাচনে যায়, তাহলে দিল্লির জনগণের কাছে কংগ্রেসের ভাবমূর্তি তোল খাবে। ফলে তারা সিদ্ধান্ত নেয় তারা এককভাবে দিল্লিতে নির্বাচনে অংশগ্রহণ করবে। দেখুন, দিল্লির এই নির্বাচনে কংগ্রেস বিধানসভা আসনে একটি জায়গাতেও জয় যুক্ত হতে পারেনি, একটা আসনেও কংগ্রেস জিততে পারেনি। কিন্তু এই কংগ্রেস এবং আপ আলাদা আলাদা লড়ার ফলে আদতে সুযোগটা কিন্তু বিজেপি পুরোপুরি কাজে লাগিয়ে এবং তারা তার ফায়দাও পেয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস তার ভোট শতাংশ হয়তো কিছুটা বাড়িয়েছে, কিন্তু সেরম ভাবে দাগ কাটতে পারেনি। আর এই ভোট শতাংশ কংগ্রেস বাড়ানোর ফলে যে জিনিসটা হয়েছে সেটা হলো, আপ 13 থেকে 14টা আসনে বিজেপির কাছে পরাস্ত হয়েছে। কেন বলছি কথা? যদি বিজেপির জয়ের মার্জিন এই জায়গাগুলোতে দেখেন, তাহলে দেখতে পারবেন যে ব্যবধানে আপ হেরেছে, কংগ্রেস প্রার্থীরা তাদের থেকে বেশি ভোট পেয়েছে। তাহলে তার মানে কি এটা দাঁড়ালো না যে যদি কংগ্রেস এবং আপ একত্রিত হয়ে জোট বেঁধে নির্বাচনটা লড়তো, তাহলে পরে বিজেপির এই লড়াইটা আরো কঠিন হতো। আপ এমনিতে পেয়েছে 22টা আসন, যদি এই জোট আরো 12 থেকে 13টা আসন পেত, তাহলে তো সমান সমান। আবার একথাও ঠিক, ভোটের অঙ্ক 2 2 4 হয় না, কখনো কখনো 5-1 4 হয়। ফলে একথাও জোরের সঙ্গে বলা যায় না যে কংগ্রেস আপের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়লেই কংগ্রেস যা ভোট পেয়েছে সেই সমস্ত ভোট আপের ঝুলিতে জমা পড়তো। হতেই পারে কংগ্রেস একসঙ্গে জোট বেঁধে লড়াই করলে পরে কংগ্রেসের একটা অংশের ভোট হয়তো বিজেপির দিকেই যেতে পারত। ফলে কি হলে কি হতো, এই স্পেকুলেশন করার কোনো মানে হয় না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, কংগ্রেস ধীরে ধীরে কিছু রাজ্যে, বিশেষ করে যে সমস্ত রাজ্যে তাদের যারা জোট শরিক, স্বাভাবিক জোট সঙ্গী, তারা যেখানে দুর্নীতিতে যুক্ত, তাদেরকে কংগ্রেস এড়িয়ে চলার চেষ্টা করছে। আর এই প্রবণতা যদি আমাদের রাজ্যে চলতে থাকে, অর্থাৎ আগামী 2026-এ আমাদের পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হবে, এই আপকে শিক্ষা দেওয়ার মতন যেমন দিল্লিতে একা লড়াই করেছে কংগ্রেস, ঠিক সেরকম ভাবেই তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য যদি কংগ্রেস একা লড়াই করে, তাহলে কিন্তু মমতা ব্যানার্জির কপালের ভাঁজটা আরো চওড়া হবে। এবং কংগ্রেস যে সেদিকেই যাচ্ছে, সেই রাস্তাতেই হাঁটছে, এটা ধরে নেওয়ার কারণ এই গতকালই আমরা দেখলাম কংগ্রেসের প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক অভিজিৎ মুখার্জি, যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন মন্ত্রী কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরের, সেটা বাণিজ্য হতে পারে, অর্থ হতে পারে,
যে কোনো দপ্তর হতে পারে, সেই প্রণব মুখার্জির ছেলেও বটে। তিনি কংগ্রেস ছেড়ে একটা সময় তৃণমূলে জয়েন করেছিলেন। গতকাল আমরা দেখলাম এই অভিজিৎ মুখার্জি আবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে জয়েন করলেন। অর্থাৎ কংগ্রেস যেটা চাইছে, পশ্চিমবঙ্গে বিশ্বাসযোগ্য নেতা যারা কংগ্রেসের হয়ে লড়াই করতে পারে, স্বচ্ছ ভাবমূর্তি, তাদেরকে আবার সামনের সারিতে নিয়ে আসার জন্য। ঠিক একই রকম ভাবে যেটা শোনা যাচ্ছে, দীর্ঘদিনের নেত্রী দীপা দাস মুন্সি, যিনি বর্তমানে রাজ্য রাজনীতিতে একটু আড়ালেই রয়েছেন, তাকেও আবার সামনে আনার, রাজনীতিতে গুরুত্ব দেওয়ার একটা চিন্তা ভাবনা প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি না 2026-এ কংগ্রেস পশ্চিমবঙ্গে এককভাবে লড়াই করবে কিনা, কারুর সঙ্গে জোট করে লড়াই করবে কিনা, যেমন তারা বিগত দিনে বামেদের সঙ্গে জোট করে লড়াই করেছে। তবে কংগ্রেস যদি নিজের স্বকীয়তায় আবার ফিরে আসে এবং আলাদা লড়াই করে, সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের কপালে দুঃখ আছে। কারণ দুটো তিনটে জেলাতে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এই জায়গাগুলোতে কংগ্রেসের একটা ভালো ভোট পার্সেন্টেজ আছে, ভালো ভোট শেয়ার আছে, এবং সর্বোপরি সংখ্যালঘু ভোট, সংখ্যালঘু সমাজ, তারা কিন্তু কংগ্রেসকে একটা ভরসার জায়গা থেকে দেখে। ফলে 2026-এর লড়াইটা, বিধানসভার লড়াইটা কিন্তু জমজমাট হতে চলছে। দেখা যাক আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায়, আমাদের সেদিকে নজর থাকবে। অবশ্যই আপনাদের বলবো, আপনারাও আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক করে শেয়ার করে ছড়িয়ে দিন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।